প্রতিশ্রুতি পূরণ ও পুনর্গঠন চেষ্টায় কমতি নেই সরকারের। ধ্বংসস্তূপে দাঁড়ানো রাষ্ট্রযন্ত্র রাতারাতি পরিবর্তন দুরূহ। 6 মাসের মূল্যায়ন নীতি নির্ধারকদের। সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি দিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটি ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি, ডুবেছে চট্টগ্রামের নিচু এলাকা। ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়া মানুষের ক্ষোভ। বাসা কেমন কিছু নাই, ল্যাপটপ টসব কিচ্ছু নাই, সব ভিজে সরকার নাজের ফলে থেকে এদিক দিয়ে পানি বেশি, শেখ মুজিবুর পানি এতটুকু। আমাদের বিষয়টা মনে হয় ভাবতেছে না, একটু সিরিয়াসলি হয়তো নিচ্ছে না, কারণ প্রত্যেকটা বর্ষায় সেম কাহিনী হচ্ছে। রাজধানীকে 8 ভাগে ভাগ করে 8 রঙে চলবে অটোরিকশা। চার্জ করতে হবে সৌরবিদ্যুতে। সংস্কার হচ্ছে বিধিমালা। ঢাকা ও আশপাশে গ্যাসের চাপ বাড়লেও কাটেনি সংকট। সরকারের বিরুদ্ধে হঠকারিতার অভিযোগ নাহিদ ইসলাম। বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি গড়া সংক্রান্ত জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সময় লাগবে আইন শৃঙ্খলা উন্নতিতে। তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের আরাফাত সহ 7 জনের মামলার যুক্তিতর্ক শেষ। যে কোনো দিন রায় ঘোষণা ট্রাইব্যুনালে। এসএসসির খাতা পুনর্মূল্যায়নে আবেদনের হিড়িক, হিমশিম অবস্থা বোর্ডগুলোর। নীতিমালা পরিবর্তনের কথা জানালেন শিক্ষামন্ত্রী। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিল। দুর্নীতি, অর্থনৈতিক সংকট আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়েছিল বিএনপি সরকার। তাই ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রের রাতারাতি পরিবর্তন দুরূহ। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন খাত পুনর্গঠন ও সংকট কাটাতে সরকারের চেষ্টার কমতি নেই। সরকারের 180 দিনের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে এমন মূল্যায়ন বিএনপির শীর্ষ নেতাদের। তারা বলেন, জ্বালানি সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো কমতি নেই। 5 বছর পর জনগণের হাসি সব সংশয়ের উত্তর দেবে। 6 মাস আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি, যখন ভঙ্গুর অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত ছিল দেশ। 16 বছরের অনিয়ম ও অব্যবস্থাপনায় বিভিন্ন খাতে তৈরি হওয়া সংকট সামলে রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করার চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করে নতুন সরকার। ক্ষমতার 180 দিনে সেই সংকট মোকাবেলা ও সরকারের অগ্রগতি তুলে ধরতেই গণমাধ্যমের সঙ্গে এই মতবিনিময়। প্রথম 6 মাসকে রাষ্ট্র মেরামতের সময় উল্লেখ করে নেতারা বলেন, ভবিষ্যতে এই ভিত্তির উপরই পরিকল্পনার বাস্তবায়ন হবে। দাবি করেন, প্রাকৃতিক দুর্যোগ আর আন্তর্জাতিক নানা সংকটের মাঝেও সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে। ফ্যামিলি আর কৃষক কার্ড, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সহ 6 মাসে সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন তারা। জানান, জ্বালানি সংকট সমাধানে সর্বোচ্চ কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসের কিছু সমস্যা গত কয়েকদিন ধরে, এটি আমরা গভীরভাবে উপলব্ধি করি এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি দিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটি ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না। আমরা যখন আমাদের মেয়াদের একটা নির্দিষ্ট পর্ব অতিক্রম করতে থাকবো, আমরা যত সামনের দিকে এগোবো তত স্মুথলি আমরা আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করতে পারবো যথাযথভাবে। প্রশ্নোত্তরে উঠে আসে মব কালচার, সহিংস ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে দু দেশের সরকার প্রধানের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানানো হয় সভায়। অধিকাংশ অন্তর্বর্তী সরকারের সময় তারা কারাগার থেকে বেরিয়েছে এবং এরা অনেকেই দেশের বাইরে চলে গেছেন, সেখান থেকে কিছু কর্মকাণ্ড করছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপ
ইতিমধ্যেই শুরু হয়েছে। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার, যেখানে সংবিধান সংশোধন এবং নোট অব ডিসেন্টের কথা বলা হয়েছে। বিরোধী দল স্বাক্ষরিত সনদ থেকে সরে এসেছে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। যদি কোনো দ্বিমত থেকে থাকে এটা জনগণের সামনে নির্বাচনী ইস্তাহারের মধ্যে উপস্থাপন করা হবে, জনগণের ম্যান্ডেট পেলে সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই, আমরা আমাদের প্রতিশ্রুতিতেই আছি। আগামী বছরের জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের 5টি নির্বাচন আয়োজন করবে সরকার। শিগগিরই গঠন করা হবে জনপ্রশাসন ও গণমাধ্যম কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ভারী বর্ষণে আবার ডুবল চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটে, তলিয়ে যায় সড়ক। অনেক স্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল। জলাবদ্ধতা কবলিত এলাকার মানুষের ভোগান্তি ওঠে চরমে। বছরের পর বছরেও সংকটের নিরসন না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। চট্টগ্রাম নগরীর ব্যাপারীপাড়া গুলবাগ আবাসিক এলাকার চিত্র এটি। টানা বৃষ্টিতে বেশিরভাগ বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে গেছে, কোথাও কোথাও তলিয়ে গেছে দোকানপাটও। ফলে বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। এই নিয়ে 4-5 বার উঠে গেছে পানি আমাদের বাসা, কেমন কিছু নাই, ল্যাপটপ টুসক কিচ্ছু নাই, সব ভিজে সরকার। কিছুদিন আগে আমার টাইফয়েড হয়েছে এই নোংরা পানির কারণে। এভাবে আমরা কতদিন সাফার করবো? বাচ্চাদেরকে তার মানায় রাখা যায় না, ওরা পানি গাড়ে, তারপরে ঠান্ডা লাগে, এরপরে অ্যালার্জি আছে, অ্যালার্জি হয়। সামান্য বৃষ্টিতে যদি পানি ওঠে আসলে তো ভাড়াও দিচ্ছি, এমনি এইভাবে থাকা যাওয়া সম্ভব না। পানিবন্দি, কিছু করার নাই। অনেকে চাকরি আছে, ব্যবসা আছে, যেতে পারছে না। সবগুলো জ্যাম, বৃষ্টি হলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না। এখান থেকে বেরিয়ে যে হোটেল আসবে ওরকম কোনো পরিস্থিতি নাই, অনেকে আছে না খেয়ে আছে। রাতভর এবং ভোরে ভারী বর্ষণে বন্দরনগরীর আগ্রাবাদ, সিডি আবাসিক এলাকা, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, স্টেশন রোড, আইস ফ্যাক্টরি রোড, চৌমুনি সহ বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। গণপরিবহন সংকটের সুযোগে অতিরিক্ত ভাড়া নেয় চালকরা। বিভিন্ন স্থানে পানিতে ইঞ্জিন বন্ধ হয়ে বিকল হয় অনেক যানবাহন। নালার পানি যাচ্ছে, অপরিষ্কার পানি, তার মধ্যে জীবাণু আছে। ভিজে গেছি, অনেক কষ্ট করে অফিসে টাইমলি ঢুকতে হচ্ছে। রিক্সা পাওয়া যাচ্ছে না, সিএনজি পাওয়া যাচ্ছে না। উনি হয়তো জানি না ওনার কি দয়া হয়েছে না কি হয়েছে, আমাকে দেখুনি বলতে আপনি দাঁড়ান আমি আসতেছি। নাজির ফলে থেকে এদিক দিয়ে পানি বেশি, শেখ মুজিবুর পানি এতটুকু। আমি নিজে কষ্ট পাইতেছি। অফিসে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের, বিশেষ করে পোশাক আশাক নিয়ে এইভাবে একটা আসলে কর্পোরেট অফিসে যাওয়াটা আসলে খুবই কষ্টের। আগ্রাবাদের অবস্থা আরো বেশি জঘন্য, আমার আগ্রাবাদ আসতেই ভয় লাগে। এখন আমি সকালবেলা আসার সময় অনেক ধোয়া পড়ে আসছি, এখন এখানে সাতটায় পড়ে গেছি। পদ্মারাটের পর থেকে এদিকে যেটা চকবাজার রোড আছে ওইখানে পানি বেশি, এখানে আরো ভিতরে তো আরো পানি বেশি, এতটুকু হয়ে গেছে। তবে আগের মতো অনেক স্থানে পানি উঠেনি, আবার কিছু স্থান থেকে দ্রুত পানি নেমে গেছে। 3 দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড সহ 4টি সংস্থা মিলে প্রায় 14,000 কোটি টাকার মেগা প্রকল্প চললেও সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং ধীরগতির কারণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগী নগরবাসীর। সিটি কর্পোরেশন সিডিএকে এভাবে করে কাদা ছোড়াছুড়ি না করে সমন্বয় করে কাজটা করলে তাহলে জনগণের সুফলটা পাবে। বড় বড় বিল্ডিং মানেছে, নালাগুলো তো ছোট, আপনার পাশে নালাগুলো তো আগের নালাগুলো তো ছোট, কিভাবে যাবেন এটা বলে? পানি যাওয়ার পর তো বড় করতেছে। আপনারা তো আমাদের বিষয়টা মনে হয় ভাবতেছে না, একটু সিরিয়াসলি হয়তো নিচ্ছে না, কারণ প্রত্যেকটা বর্ষায় সেম কাহিনী হচ্ছে, মানে কোনো চেঞ্জ নাই। দিনের পর দিন, বছরের পর বছর চলে যেতেছে, কারো কোনো দেখার মতো কেউ নাই। আসলে এটা আমরা যারা কষ্ট ভোগ করতেছি তারা একমাত্র বুঝতে পারছি। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2-1 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ভূমিধসের শঙ্কার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ দেওয়ার ক্ষেত্রে সৌর বিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এজন্য বিদ্যমান আইনের আওতায় বিধিমালা সংস্কার করার কাজ চলছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। বলেন, নতুন অটোরিকশার নিবন্ধন বা পুরনো নিবন্ধন নবায়ন করতে হলে সৌর বিদ্যুতের রিচার্জ করতে হবে। এছাড়া রাজধানীকে 8 ভাগে ভাগ করে অটোরিকশার চলাচলের সীমানাও বেঁধে দেওয়া হচ্ছে। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী সব স্থানীয় সরকার নির্বাচনে চলতি অর্থবছরে অর্থাৎ আগামী জুনের মধ্যে হবে বলে জানিয়েছেন। দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 60 লাখের মতো, আর এগুলোর চার্জ দেওয়ার পেছনে প্রতি ঘন্টায় খরচ হয় প্রায় 700 মেগাওয়াট বিদ্যুৎ।
বিদ্যুৎ জ্বালানির সংকটের মাঝে অটোরিকশা রিচার্জের বিদ্যুৎ খরচ থেকে বের হতে চায় সরকার। সিটি কর্পোরেশন ও পৌরসভা আইনের আওতায় এক্ষেত্রে নতুন বিধিমালা করতে যাচ্ছে এলজিআরডি মন্ত্রণালয়। এতে ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন নিতে হলে শর্ত থাকবে সৌর বিদ্যুতে রিচার্জের। নিবন্ধন পাওয়া রিকশার নবায়নেও এই শর্ত কার্যকর হবে। যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। রাজধানীকে 8 ভাগে ভাগ করে অটোরিকশা চলাচলের সীমানাও বেঁধে দিতে চায়। প্রতিটি এলাকার রিকশা হবে আলাদা রঙের, যাতে এক এলাকার রিকশা আরেক এলাকায় না যেতে পারে। ধাপে ধাপে সব সিটি ও পৌরসভায় এই নিয়ম কার্যকর করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, নতুন বিধিমালা হলে ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে কার্যকর করা হবে নতুন সব শর্ত। আমাদের বিধিমালা তৈরি কাজ চলছে। বিধিমালাটি অনুমোদন হলেই জরুরি ভিত্তিতে কার্যকর করবার জন্য সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগ নেবে এবং তারা কোন রুট ব্যবহার করতে পারবে বা পারবে না এটাও বিধিমালাতে থাকবে। এর আগে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। সেখানে মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহারের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। নেট মিটারিং এর মাধ্যমে আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনো অফিস উৎপাদন করলে আমরা সেটা আবার জাতীয় গ্রিডে যাতে বিক্রি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এ সময় এক প্রশ্নের জবাবে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে। আমরা তো বাঁচি যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব দিতে পারবো, কিন্তু এখানে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থের সংশ্লিষ্টতা রয়েছে, অর্থের বিষয় রয়েছে, সব মিলিয়ে আমরা চেষ্টা করব যে যত দ্রুত নির্বাচনগুলো শুরু করা যায়। এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, বাজেটে স্থানীয় নির্বাচনের অর্থ বরাদ্দ করা হয়েছে। নির্বাচনের জন্য প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ হতে পারে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সংকট কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। তারা বলছেন, গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষার কারণে কমেছে আয় রোজগার। গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, শ্রমিকরা। দ্রুত গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এরকম চলতে থাকলে আমরা না খাই মরমু। আমাদেরকে এই কর্ম আর কোনো কর্ম নাই, আর কোনো কর্ম শিখছিও না। ঘন্টায় ঘন্টা বয়ে তাই গ্যাস লইতে পারি, কালে সারা রাত বইছি, এতে কোনো গ্যাস কিন্তু খবর নাই। পাম্পে সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি, গ্যাস নাই। যাত্রী নিয়ে গেলে মাঝপথে গ্যাসের জন্য গাড়ি বন্ধ হয়ে যায়। জ্বালানি সংকট নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হঠকারিতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে সরকারের নানা সমালোচনা করেন এনসিপি নেতারা। গণমাধ্যম কর্মীদের চোখে রক্তাক্ত জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে অংশ নেন 24 জুলাইয়ে সংবাদ মাধ্যমে কাজ করা প্রতিবেদক, সম্পাদকরা। তুলে ধরেন সংবাদ সংগ্রহ আর প্রচার প্রকাশের নানা দিক। দিনের পর দিন যে খুন গুমের আয়নাঘরের যে চর্চা হচ্ছিল, আসলে সেখানে সাধারণ কোনো মানুষ কথা বলার মতন ছিল না। নিউজ রুমে আমাদের কাছে ফুটেজ ছিল, সারি সারি লাশের ফুটেজ, কিন্তু আমরা সেটা দেখাতে পারিনি, বলতেও পারিনি। গণমাধ্যম কর্মীরা নিউজ রুমে বসে তারা কিছুটা হলেও বল খাটিয়ে কিন্তু তারা তাদের এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে গিয়েও এই খবরগুলো ছাপিয়েছিল। গণমাধ্যমের উন্নয়নে, সংস্কারে, নতুন গণমাধ্যম প্রতিষ্ঠান তৈরিতে অনেক সুযোগ ছিল, কিন্তু তাদের কেউ কেউ নিত্য নতুন রাজনৈতিক তত্ত্ব উৎপাদনে অনেক বেশি ব্যস্ত ছিলেন। বাংলাদেশের জার্নালিজম যদি টিকে থাকে, বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকবে। অপপ্রচারের শিকার হচ্ছে না এবং এই সময়টাতেই আসলে একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে সঠিক সাংবাদিকতা করার মাধ্যমে, তাহলে এই ধরনের অপপ্রচারকেও জবাব দেওয়া যাবে। গণমাধ্যমের সংস্কার, পুনর্গঠন নিয়ে মত দেন সাংবাদিকরা। যারা সত্যিকার অর্থে জুলাইয়ের এগেনস্টে ছিলেন, তারা এখনো আছেন। হিস্ট্রি তাদেরকে ইরিলেভেন্ট করে দিচ্ছে। আমরা তাদেরকে নিয়ে সিম্প্যাথি চোখে দেখা ছাড়া আর নাই। They have lost it. গণমাধ্যম কিন্তু ফ্যাসিবাদ কবলিত ছিল, মেজরিটি ছিল এখানে ফ্যাসিবাদের সমর্থকরা, সেটাই আছে কিন্তু এখন।
যারা রাজনীতিতে আছেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন, আমি সকলকে অনুরোধ করব যে গণমাধ্যমের পুনর্গঠন দরকার, গণতন্ত্রায়ন দরকার। এনসিপি নেতা সার্জিস আলমের অভিযোগ, জেলা পর্যায়ে প্রেস ক্লাব দখলের চেষ্টায় আছে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। প্রত্যেকটা জেলায় যে প্রেস ক্লাবগুলো রয়েছে, স্থানীয় প্রেস ক্লাবগুলো, সেই প্রেস ক্লাবগুলো জেলা পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ দখল করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের সায় ছাড়া একটা জেলার প্রেস ক্লাবের কমিটি অনুমোদন হয় না। জ্বালানি সংকট নিয়ে যে জনরোষ তৈরি হয়েছে তা নিয়ে সরকার হঠকারিতা করছে বলেও অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ কে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে। আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিকভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা। কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। জুলাই আন্দোলনে সংবাদকর্মীদের সমর্থন ও সহযোগিতা ছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছিল উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি গড়া সংক্রান্ত জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এ ধরনের রিপোর্ট আমলে নিয়ে সরকার অ্যাকশনে যেতে পারে না। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে। সচিবালয়ে সরকারের 6 মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী এবং এর আশেপাশের এলাকায় কখনো মিলছে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইডি বোমা, কখনো পাওয়া যাচ্ছে বোমা সদৃশ বস্তু ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। গত কয়েক মাসে এমন ঘটনা বেশ কয়েকবারই ঘটেছে। এর মাঝে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে এই অঞ্চলে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়েছে, সংগঠনটি বিভিন্ন শাখার আড়ালে স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে। এ নিয়ে সচিবালয়ে প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জাতিসংঘের প্রতিবেদন পড়ে দেখেননি তিনি, অনুমান নির্ভর কিছু পর্যবেক্ষণ আছে বলে জেনেছেন। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সরকারের 6 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দাবি করেন, আগের তুলনায় পরিস্থিতি উন্নতির দিকে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে 180 দিনে সরকারের সফলতাগুলো তুলে ধরেন। 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জেল পালানো জঙ্গি ওস্তাদ জুয়েলকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাজধানীর ডেমরায় বোমা সদৃশ বস্তুসহ তাকে গ্রেফতার করা হয়। জুয়েল ভূঁইয়া 90 জেএমবির সদস্য ও বোমারু মামুনের সহযোগী। 2024 সালের 19 জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়ে গেলে 25 জুলাই তাকে আবার গ্রেফতার করা হয়। পরে একই বছরের সেপ্টেম্বর থেকে জামিনে মুক্তি পায় জুয়েল। রাজনৈতিক অস্থিরতার সুযোগে ক্ষমতা এবং অর্থের যোগান উগ্রবাদী কার্যক্রম সহজ করেছে বলে মনে করে আইনশৃঙ্খলা বাহিনী ও গবেষকরা। 2024 সালের 19 জুলাই নরসিংদী কারাগার ভেঙে পালানো 9 জঙ্গির একজন ছিলেন জুয়েল ভূঁইয়া। সেদিন লুট হয় 85টি অস্ত্র ও 8000-এর বেশি গুলি। 6 দিন পর আবার পুলিশের হাতে ধরাও পড়েন জুয়েল। পরে সরকার পতনের পর সেপ্টেম্বরে জামিনে কারাগার থেকে ছাড়া পান। জঙ্গি নেটওয়ার্কে ওস্তাদ নামে পরিচিত জুয়েল প্রায় 2 বছর আড়ালেই ছিলেন। এর মধ্যে 2025-এর ডিসেম্বরে কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, যাত্রাবাড়িতে পুলিশকে ছুরিকাঘাত,
মার্চে কুমিল্লার শিব মন্দিরে বিস্ফোরণ এবং একই মাসে রাজধানীর সায়দাবাদে পুলিশের তল্লাশি সময়ে বোমা বিস্ফোরণের ঘটনায় নাম আসে মামুন ও তার শিষ্য আরিফের। এই দুজনের গ্রেফতারের পরই সন্ধান মেলে ওস্তাদ জুয়েল ভুইয়ার। অভিযানে নামে পুলিশ। ঢাকার ডেমরার সারুলিয়া থেকে গ্রেফতার করা হয় জুয়েলকে। উদ্ধার করা হয় দুটি হাত বোমা। বোমা সদৃশ্য কিছু বস্তু পাওয়া গেছে, পরে এসে জানতে পারলাম যে বোমা পাওয়া গেছে দুটি, যার মধ্যে একটি অলরেডি নিষ্ক্রিয় করা হয়েছে। বাসায় যাচ্ছিলাম, দেন আমি দেখতে পাই যে মানুষের ভিড়, জানতে পারলাম যে বোমা সহ দুজনকে আটক করা হয়েছে। একের পর এক বোমা উদ্ধার আর জঙ্গিদের গ্রেফতার তাদের নতুন করে সংগঠিত হওয়ার প্রমাণ বলে মনে করেন গবেষক ও মানবাধিকার কর্মী নূর খান লিটন। এইটা বোঝা যায় যে তারা সক্রিয় হয়েছে এবং নানাভাবে নিজেদেরকে সংগঠিত করতে ব্যস্ত আছে। হিজবুত তাহরির বলেন বা জেএমবির বলেন, এরকম যারা ছিল যাদেরকে আমরা মোটামুটি চিনি, তাদের অবস্থান আমরা লক্ষ্য করলাম যে এই আন্দোলনের ভিতরে তারা তাদের কার্যক্রম চালিয়েছে। জঙ্গিবাদ দমন অভিযানে স্বচ্ছতার তাগিদ এই মানবাধিকার কর্মীর। সম্ভাব্য উগ্র গোষ্ঠীকে আমরা যেন ভিকটিম না করে দিই। প্রেসার গ্রুপ, নানান ধরনের তৎপরতা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। আদালতে যে চাপ প্রয়োগ করতেও আমরা দেখেছি, মব সন্ত্রাস আমরা দেখেছি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন। আমন্ত্রণপত্রে বলা হয়েছে দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে এই সফরের আমন্ত্রণ। সফরে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক চ্যানেলে পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরের তারিখ ঠিক হবে। চিঠিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণের সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেছেন সৌদি যুবরাজ। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত সহ 7 জনের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়। প্রসিকিউশন জানায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে আদালতে। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিচার শুরু হয় চলতি বছরের 17 ফেব্রুয়ারি। তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, চিকিৎসক সহ 28 জন। লিখিত জবানবন্দি দেন শরীফ ওসমান হাদিও। সাক্ষীদের জবানবন্দি ও আসামি পক্ষের জেরার পর শুরু হয় যুক্তিতর্ক। টানা সপ্তাহ খানেকের বেশি সময় আন্দোলনের নানা তথ্য উপাত্ত উপস্থাপন করে প্রসিকিউশন। পাশাপাশি ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, হাসান মাহমুদ, তৎকালীন ডিবি প্রধান হারুন সহ 14 জনের সাথে ফোনালাপ উপস্থাপন করা হয়। ফোনালাপগুলোতে আন্দোলন দমন, ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধ সহ নানা তথ্য উপাত্ত উঠে আসে। সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন ও রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষ। পরে এই মামলায় যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানায় ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন বলে আমরা প্রত্যাশা করি। এ মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামি পলাতক। কোনো ভিডিওতে দেখা যায়নি যে আমার এই 4 জন আসামি কেউ কোনো শিক্ষার্থীদের পেটাচ্ছে। কোনো ভিডিওতে পরশ, ইনান, সাদ্দাম, যারা ভিকটিম হয়েছে তারা কেউই আমার আসামি আরাফাত বা কি বলে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিমকে জড়িত করে কোনো সাক্ষ্য দেয়নি যে তারা গুলি করেছে, তারা মেরেছে, তারা হত্যা করেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে 24 আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের ফলাফলের পর হিড়িক পড়েছে খাতা পুনর্মূল্যায়নের আবেদনের।
এখন পর্যন্ত ১৩ লাখের বেশি আবেদন করেছেন পরীক্ষার্থীরা। এত বিপুল সংখ্যক খাতা নতুন নিয়মে যাচাই করতে গিয়ে হিমশিম অবস্থা বোর্ডগুলোর। শিক্ষামন্ত্রী বলেছেন, পুনর্মূল্যায়নের জন্য ভবিষ্যতে হবে নতুন নীতিমালা, তাতে সুযোগ থাকবে না ইচ্ছেমতো আবেদনের। ১৯ বছরে সর্বনিম্ন পাশের রেকর্ডের পর খাতা পুনর্মূল্যায়নের আবেদনেও নতুন রেকর্ড। অকৃতকার্য ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা পুনরায় তাদের খাতা মূল্যায়ন চান। এর আগে শুধু খাতায় দেওয়া নম্বরের যোগফল যাচাই করা যেত। এবার প্রশ্নের উত্তরে কম বা বেশি নম্বর দেয়া হলো কিনা সেটিও দেখা যাচ্ছে। সোমবার পর্যন্ত ১৩ লাখের বেশি আবেদন পড়েছে। শুধু ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন পড়েছে প্রায় ৩.৫ লাখ। প্রতিপত্র বা বিষয়ে আবেদনের জন্য শিক্ষার্থীদের গুনতে হচ্ছে ১৫০ টাকা। দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শুধু ফেইল করা শিক্ষার্থীরাই নয়, জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরাও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। এই বাস্তবতা একেবারেই নতুন। তাই শিগগিরই খাতা পুনর্মূল্যায়নের জন্য নীতিমালা করা হবে, যাতে কেউ ইচ্ছে মতো আবেদন করতে না পারেন। আমাকে আবার ২০ লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন এবং এদেরকে অ্যাড্রেস করে তারপর আবার আমাকে কলেজগুলোতে অ্যাডমিশন দিতে হবে, তাহলে ইট উইল টেক এ লং টাইম। ইন দিস কেস আমরা এটা একটা নীতিমালাও তৈরি করব যে কাকে কাকে করব। রাজধানীর ৫ তারকা হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উঠে আসে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ার বিষয়টিও। যারা যারা বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি, ট্রান্সফারের বিষয়টা। তারপর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে, গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট পিছিয়ে আছে, সেটা যেন আমরা পিএসসির সাথে উই আর কিপ অন কানেক্টিং উইথ দ্যাম, এবং কিছু কিছু করে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। উচ্চশিক্ষার নানা দিক তুলে ধরার পাশাপাশি সরকারের ১৮০ দিনে শিক্ষা খাতে নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তিনি ১৮০ দিনের এই হানিমুন পিরিয়ডটা রেখেছেন। প্রত্যেকটি মন্ত্রণালয় যেন ওনার এইম, ওনার নির্বাচনী যে এজেন্ডার, তার অ্যালাইনমেন্ট, এই কনসেপ্টগুলোকে যেন আমরা গ্র্যাজুয়ালি ধারণ করি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক অভিলাষ থেকেই দেশজুড়ে তৈরি করা হয়েছে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, অথচ এসব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হয়নি, এমনটি মনে করেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করলে এগিয়ে নেওয়া সম্ভব বস্ত্র ও পাট খাত, সেক্ষেত্রে রপ্তানি দ্বিগুণ করাও সম্ভব। টেক্সটাইল কনফারেন্সে বক্তারা বলেন, টিকে থাকতে হলে প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। পোশাক ও বস্ত্র খাতই দেশের অর্থনীতির প্রাণ, তবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন। রাজধানীর ফার্মগেটে জেডিপিসি মিলনায়তনে আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন সম্মেলনে গুরুত্ব পায় চীন বাংলাদেশ যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ মানব সম্পদের নানা দিক। চীন বাংলাদেশের শিল্প উৎপাদনে সিল্ক উদ্ভাবন, গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং টেকসই উন্নয়নে জোর দেওয়ার বিকল্প নেই। গবেষণাকে এগিয়ে নিই এবং তরুণ প্রজন্মকে সুযোগ করে দিই, তাহলে বাংলাদেশ ও চীন একসঙ্গে বৈশ্বিক টেক্সটাইল এবং ফ্যাশন শিল্পে আরো বড় অবদান রাখতে পারবে। আমরা এখনো বেসিক গার্মেন্টস এর মধ্যে সীমাবদ্ধ আছি। আউট অফ দ্য বাস্কেটে যদি আমাদের আসতে হয়, আমাদের এক্সপোর্ট বাস্কেটে যদি ভ্যালু এডিশন দিতে হয়, আমাদের কিন্তু ইনোভেশন করতে হবে, আমাদের নতুন নতুন টেকনোলজিতে যেতে হবে। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা জানিয়ে বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে বাংলাদেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। এখনো বাংলাদেশের টেক্সটাইল থেকে বেনিফিট পাওয়ার অনেক সময় আছে এবং অনেক সুযোগও আছে। এখন আসলেই সময় এসছে ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার, এবং সেখান থেকে আমাদের যে ৩৮-৩৯ বিলিয়নের এক্সপোর্ট, সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনও পর্যাপ্ত সুযোগ আছে। জ্বালানি একটা বাধা, কিন্তু সেটা গার্মেন্টসের জন্য না, মূলত সেটা টেক্সটাইলের জন্য। এই সমস্যারও সমাধান হবে। দেশের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন হলেও শিক্ষার্থী ও পাঠদানের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি বলে মনে করেন মন্ত্রী। বলেন, এক্ষেত্রে রাজনৈতিক অভিলাষ ছিল। ইউটেন টেক্সটাইল মিনিস্ট্রির আন্ডারে অনেকগুলি ভোকেশনাল সেন্টার উইথ এ আউটপুট অফ নিয়ারলি জিরো। এগুলি বেশিরভাগই করা হয়েছে রাজনৈতিক অভিলাষ পূরণের জন্য। টেক্সটাইল ইনস্টিটিউটের ইনপুট কি?
আগ্রহী ছাত্রছাত্রী। তো সেই ছাত্রছাত্রী পাওয়া যাবে কি না সেটার প্রপার স্টাডি ছাড়াই অনেক জায়গায় ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। বলা হয় দক্ষতা এবং আধুনিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা না গেলে টিকে থাকা কঠিন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় সহপাঠী অলি নূর নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিকেলে এই বিক্ষোভ থেকে সরকারের কাছে 3 দফা দাবিও পেশ করা হয়। দাবি মানতে 48 ঘন্টার আলটিমেটামও দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলেন, সম্প্রতি স্নাতক শেষ করে ইন্টার্ন শুরু করেছিলেন অলি নূর। তার মৃত্যুকে পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান তারা। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেই মাঠে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতিবাদ। স্মরণে তাদের প্রিয় বন্ধু অলি নূর। শুরুতেই 1 মিনিটের নীরবতা পালন করেন তারা। সহপাঠীরা জানান, সম্প্রতি ইন্টার্নে যোগ দেওয়া অলি নূর রোববার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন অফিসে। আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় পড়ে যান রাস্তায়। একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ব্যস্ত সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের তীব্র প্রতিবাদ জানান আইইউবির শিক্ষার্থীরা। অলি নূর নিহতের ঘটনার বিচার দাবি করেন তারা। তাদের কোনো ফিটনেস নাই, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই এবং তারা রাখার প্রয়োজনও মনে করে না। এই অটোরিকশা চালককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আইনের আওতায় আনা হোক। 48 ঘন্টা পর যদি আমরা দেখি সড়কে এইসব অটোরিকশা যদি চলাচল করে, আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে এর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব। শিক্ষকরা বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের ট্রাফিক আইন মানার প্রবণতা কম থাকার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত এসব নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। এটা অলরেডি মনস্টার হয়ে গেছে। এটা আসলে এখনই যদি কন্ট্রোল না করতে পারে, এরকম শত শত বাচ্চার জীবন যাবে। বাচ্চাটা মোটরসাইকেল চালাচ্ছিল উইথ সেফটি গিয়ার, তার মাথার মধ্যে হেলমেট ছিল। ঘটনার একদিন পেরিয়ে গেলেও ঘাতক কাভার্ড ভ্যান ও অটোরিকশার সন্ধান পায়নি পুলিশ। তবে তাদের সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন শেরেবাংলানগর থানার ওসি। আমরা এখনো দিইনি, করিনি। লাশ আমরা ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছি গতকালকে। এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। এই অবস্থা তার আমরা ওই আশেপাশে ভিডিও ফুটেজ দেখার চেষ্টা করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি যে মানে কিসের লাগছে, মানে ওই গাড়ির নাম্বারটা বা গাড়ির ফিগারটা বলতে পারি নাই। এই জন্য আমাদের মানে দেরি হচ্ছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। লাখ টাকায় মেলে পুলিশ ক্লিয়ারেন্স, তবে আসল নয়, পুরোটাই জাল। দীর্ঘদিন ধরে অপকর্ম করে আসলেও অবশেষে চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়েছে সংঘবদ্ধ এই চক্রের 4 সদস্য, যারা নিখুঁত দক্ষতায় বানায় জাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট। হুবহু পুলিশের ওয়েবসাইটের আদলে তৈরি করেছে ভুয়া ওয়েবসাইটও। মূলত বিদেশ গমনেচ্ছুরাই এই চক্রের মূল টার্গেট। এই পুলিশ ক্লিয়ারেন্সটি এক নজর দেখে বোঝার উপায় নেই এটি নকল। হুবহু কাগজ, সিল, কিউআর কোড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর রয়েছে, যার সবই জাল। এই জাল পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে আটকে যান ভুক্তভোগী। এর আগে আবেদন করে পুলিশ ক্লিয়ারেন্স না পেয়ে এই প্রতারক চক্রের ফাঁদে পড়েন তিনি, যারা 1,20,000 টাকার বিনিময়ে এই পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছে ভুক্তভোগীকে। নূর হোসেন বাঁশখালী এলাকার, তো তার সে বিদেশ যাওয়ার জন্য একটা আবেদন করে। আবেদন করার পরে সে পরে বুঝতে পারে যে তার নামে তো মামলা আছে, এই মামলা সে হয়তো বা এটা নর্মালি পাওয়ার কথা না, পাবে না। তখন সে একটা পক্ষ তার সাথে বা যোগাযোগ করে, একটা চক্র, যে আমরা এটা সমস্যা না, এটা আমরা পুলিশের সাথে যোগাযোগ করে আমরা অন্যভাবে করে দেবো, কিন্তু টাকাটা বেশি লাগবে। আপনার ওই 1500 টাকা দিয়ে যে অনলাইনে যেটা দেবেন এটা কাজ হবে না, টাকা লাগবে 1,20,000 টাকা। এমন নিখুঁত নকল পুলিশ ক্লিয়ারেন্স দেখে অবাক পুলিশও। শুরু হয় এই চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান। বাঁশখালী, সন্দ্বীপ ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আশরাফ, নিশান, আব্দুল্লাহ আল মামুন ও আব্দুর রহমান নামে 4 জনকে। পুলিশ জানায় এই 4 জনই ওয়েব ও গ্রাফিক্স ডিজাইন এবং এডিটিংয়ে এক্সপার্ট। হুবহু পুলিশ ক্লিয়ারেন্স তৈরির পাশাপাশি তারা এমনভাবে কিউআর কোড স্থাপন করেছে যেটি স্ক্যান করলে প্রবেশ করে এমন একটি ওয়েবসাইটে, যেটি অবিকল পুলিশের ওয়েবসাইটের মতো করেই বানানো। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এখানে কিউআর কোড আছে,
এই কিউআর কোডটাও কিন্তু সেম ওই যে কিউআর কোড এরা বসাইছে। তো এই কিউআর কোডে যখন আমি স্ক্যান করব তখন কিন্তু ওই একটা ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে, এটা ওয়েবসাইটে যাচ্ছে কিন্তু সেইটা দেখা গেল যে নকল ওয়েবসাইট, বাংলাদেশ পুলিশেরই কিন্তু নকল ওয়েবসাইট। এটা হচ্ছে করছে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য, যে তাহলে খুব সহজে যেন বিশ্বাস করতে পারে বা বিশ্বাস করে যে এখানে ঢুকে যাবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গেল দিন সারা দেশে হামের উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও 1031 শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এ যাবৎ প্রাণ গেছে 915 শিশুর। এছাড়া 24 ঘন্টায় 50 শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 981। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 15 মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,43,778 আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 17,930। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 1,25,386 রোগী, যাদের মধ্যে 1,20,913 জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে 8,000 কোটি টাকা লুটপাটের অভিযোগে 100-এরও বেশি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আলাদা টিমে চলছে জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে 54 কোটি টাকা আত্মসাতের মামলায় দ্য জিএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান গোলাম মাওলা সহ 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আওয়ামী লীগ আমলে সরকার নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা নিয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিযোগ 100টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে, যা তদন্ত করছে দুদক। এ ঘটনায় 8,000 কোটি টাকা লুটপাটের অভিযোগে 232 জনের বিরুদ্ধে মামলাও করেছে সংস্থাটি। এখন তদন্তের মূল লক্ষ্য কোন এজেন্সি কিভাবে অর্থ নিয়েছে, কার মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় কারা জড়িত ছিল। এই টাকা দিছে বলছে, নিশি বলছে, এটা তো কোনো তথ্যপাত্র আসলে সঠিক না। এটা সঠিক না। কেউ বলবো 4 লাখ টাকা দিয়েছে, কেউ বলবো 5 লাখ টাকা দিয়েছি, কেউ বলবে আমরা বলবো 78,000 টাকা দিয়েছে। এটার মধ্যে কিছু তো গরমিল থাকে আছে। সোমবার 54 কোটি টাকা আত্মসাতের মামলায় 2 জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সংস্থাটি বলছে সরকারি খরচ নির্ধারিত ছিল 79,000 টাকা, অথচ কর্মীদের কাছ থেকে অতিরিক্ত 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। জেএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান সহ তাদের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদের আমাদের তদন্তকারী কর্মকর্তারা ডেকেছিলেন তাদের বক্তব্য গ্রহণের জন্য। এটা একেবারেই তদন্তের অংশ হিসেবে এই কাজগুলো হয়ে থাকে এবং আজকে যে তাদের শুনানি নিয়েছেন এটা তদন্তেরই অংশ। অন্যদিকে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের 2 প্রকৌশলী আমিনুল হাসিব ও মইদুর রহমান মওদুদের বিরুদ্ধে মামলা থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, এমন অপতথ্য ছড়ানোর বিষয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে ফের ঘোড়া জবাই করে মাংস বিক্রির আলামত মিলেছে। সকালে শ্রীপুরের জঙ্গল থেকে 12টি ঘোড়ার মাথা, চামড়া ও হাড়গোড় উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা ঘোড়াগুলো জবাই করে বিক্রির উদ্দেশ্যে মাংস নিয়ে গেছে কোনো চক্র। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর বর্মী আঞ্চলিক সড়ক মুদিপাড়া এলাকায় এই সড়ক থেকে পায়ে হাঁটা পথ গেছে গভীর জঙ্গলে। এই বনের মাঝেই মিলেছে 12টি ঘোড়ার মাথা, চামড়া ও হাড়গোড়। স্থানীয়রা জানায় সোমবার সকালে কয়েকজন জঙ্গলে ঘাস কাটতে গিয়ে জবাই করা ঘোড়ার মাথা ও হাড়গোড় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে ভিড় জমায় উৎসুক মানুষ। স্থানীয়দের ধারণা কোনো চক্র নির্জন এলাকায় ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে হোটেল রেস্তোরাঁয় বিক্রির উদ্দেশ্যে। সকালে হুতুম তো উঠছি, উঠে গেছি, ঠিকই 12টা মাথা পরে রয়েছে, একটা করে হাফ পরে রয়েছে, আর হেডি সব নিচে গিয়ে হাড় গুড় কিছুই নিয়ে নাই, মাংসটি খুলে নিয়ে গেছে সব। হয়তো কোনো রেস্টুরেন্টে কোনো দিচ্ছে, ও অর্ডার লইছে, এইসব জায়গায় দিচ্ছে আর কি। গরুর গোস্ত বিলা কিন্তু তারা এটা কম টিয়া দিয়ে আনছে, এটা অনেক টাকা লাভ করছে। এদিকে আগে খাওয়াইব, এটা আমার মতন সাধারণ মানুষে খাইব। আমি চাই এর জন্য সরকার আইনত ব্যবস্থা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কারা কি কারণে ঘোড়াগুলো জবাই করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রায় 2-3 কিলোর ভিতরে আশেপাশে আর কোনো বাড়িঘর নাই। বন বিভাগের বিশাল বড় জঙ্গল। ওখানে গিয়ে দেখলাম যে ঘোড়ার মাংস, মানে ঘোড়া জবাই করে হয়তো মাংস সব নিয়ে গেছে, হাড়গুলো পড়ে আছে এবং মাথাগুলো পড়ে আছে। এই ঘটনায় জড়িতদের যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা অনুসন্ধান চালাচ্ছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও গাজীপুরের বিভিন্ন এলাকায় মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করার ঘটনা ধরা পড়ে। এসব ঘটনায় জড়িতদের কেউ কেউ ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে আবারও এই অপকর্ম করছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ 2 জনের বিরুদ্ধে মামলা করছে, 2 জনের বিরুদ্ধে 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 2
জাহিদ হাসান, যমুনা নিউজ। তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা এবং বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জির মৃত্যুকে ঘিরে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সম্প্রতি দলীয় কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধারের পর ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে পরিবার বলছে আত্মহত্যার কোনো ইঙ্গিত ছিল না তার আচরণে। গেল রোববার স্থানীয় সময় সকালে বীরভূমের রামপুরহাটের বাড়ির পাশের তৃণমূল কার্যালয় থেকে আশিস ব্যানার্জির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মিলেছে একটি হাতে লেখা চিঠি, যেখানে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন আশিস। রাজনীতিতে আসাকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। সব মিলিয়ে এই ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে পরিবারের দাবি, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন আশিস। আত্মহত্যার মতো কোনো ইঙ্গিত ছিল না তার আচরণে। না, কিছু হয়ে যায়নি, কিচ্ছু হয়ে যায়নি, স্বাভাবিক কথাবার্তা এসব। কালকে সারাদিন আপনার 15 আগস্ট বলে সারাদিন অফিসে বসেছিল, পতাকা উত্তোলন করলো, সারাদিনটা গেল অফিসে কাটিয়েছে। নানা রকম লোক আসছিল, তাদের সঙ্গে গল্প কথা বলা এইসব নিয়ে সকাল থেকেই কাটিয়েছে কালকে। এদিকে আশিস ব্যানার্জির মৃত্যুর পর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যায় বিজেপির স্থানীয় নেতারা হেনস্থা করছেন তৃণমূলের এই বর্ষিয়ান নেতাকে। এ অবস্থায় আশিস ব্যানার্জির মৃত্যুতে সরাসরি রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ, জীবনের শেষ দিকে আশিসকে বারবার হেনস্থা ও অপমানের মুখে পড়তে হয়েছে। বিজেপির পক্ষ থেকে নেতা কর্মীদের উপর চাপ ও হুমকির পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি দলটির। তাকে যেভাবে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, কেউ তো প্রতিবাদ করেনি, ওদের নেতারা তো এসে পাশে দাঁড়ায়নি। একজন মানুষ, বর্ষিয়ান রাজনীতিবিদ এত মনোকষ্টে আছেন যে এইভাবে মৃত্যু হচ্ছে। কই তাদের নেতারা? গোটা বীরভূম তো নাকি ভালো তৃণমূল হয়ে গেছে, গোটা বীরভূম তো চাটন 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 চাটন। কই এই মানুষটার পাশে দাঁড়ালেন না তো? যদিও সব অভিযোগ উড়িয়ে উল্টো তৃণমূলকে দায়ী করছেন বিজেপির নেতারা। তাদের দাবি, দুর্নীতির অভিযোগের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন আশিস ব্যানার্জি। तृणमूल कांग्रेस के लोग इतना निराश हताश हैं, उस पार्टी में जो गया वो बर्बाद हुआ। पैसा जरूर कमाए लेकिन जिंदगी खत्म हो गया है। अब तो सुसाइड भी करना पड़ रहा है, बड़े दुखजनक है। নেতাদেরও মাঝে মাঝে মনে রাখা উচিত যে তাদের আশেপাশে কারা থাকে। এই ভদ্রলোক আমাদের ডেপুটি স্পিকার সাহেব অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন, আমি বলছি আপনাদেরকে ইন ফ্রন্ট অফ ক্যামেরা। কিন্তু ওনার ভাইপো কি করতেন খোঁজ নিন তো একবার। ভাইপোর নামও অভিষেক। সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসটা এই ভাইপো রোগে ভুগছে। এই তৃণমূল কংগ্রেসটাকে ভাইপো রোগ থেকে বেরোতে বলুন, দেখবেন কোনো সমস্যা থাকবে না, কোথাও কেউ হেনস্থা করবে না। ভাইপোদের মোহে যদি পড়েন সব যাবে। আশিস ব্যানার্জি ছিলেন তৃণমূলের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ নেতা। প্রবীণ নেতা 5 বারের বিধায়ক ছিলেন, দায়িত্ব পালন করেছেন মন্ত্রী হিসেবেও, ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকারও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।